আমি অর্পিতা কামিলা আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করছি আদি বৈদিক যুগের বেদ এবং উপনিষদ বিষয়ে। তার বিভিন্ন ভাগ বিষয়ে আজকে আলোচনা করব। দেখুন, বর্তমানটা যদি আমরা ভালো করে জানতে চাই তাহলে তো অতীতটা অবশ্যই জানতে হবে, তাই না? চলুন আলোচনা করি। বেদ শব্দটির উৎপত্তি হয়েছে বিদ ধাতু থেকে, যার অর্থ হলো জানা বা জ্ঞান। এটা কিন্তু পঞ্চেন্দ্রিয় জ্ঞান নয়। এই জ্ঞান হলো ঈশ্বরের বাণী তথা ব্রহ্মার মুখ থেকে যে নির্গত ধর্মজ্ঞাপন বাণী, সেটা। কৃষ্ণদ্বৈপায়ন বেদমন্ত্রসমূহকে ভাগ করেছেন ঋক, সাম, যজু, অথর্ব এই 4 ভাগে। বেদের মন্ত্রগুলোকে আবার 5 প্রকারে বর্ণনা করা হয়। এই বর্ণনাগুলো হলো সূক্ত, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এবং কল্পসূত্র। আবার বেদের বিষয়সমূহকে নিতে গেলে সেটাকে বলা হয় 6 ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো হলো শিক্ষা মানে ধ্বনিতত্ত্ব অনুযায়ী, কল্পনা বিধিতত্ত্ব অনুযায়ী, ব্যাকরণ, উৎস, নিরুক্ত, উৎপত্তি, জ্যোতিষ এবং ছন্দ। এই 6 প্রকার ভাগকে বলা হয় ষড়ঙ্গ। এবার আমি বেদের যে ভাগ সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করি সংহিতার বিষয়ে। সংহিতা মানে যখন ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভারতে আর্যরা এসেছিল, তখন তাদের সাধারণ সম্বল ছিল অশ্বসাধন, গোপালন এবং শক্তিশালী ভাষা চর্চা, যাতে ভাষাটা আরও উচ্চ শ্রেণীর হয়। আর তাদের ভাষার চর্চা বলতে গেলে দেবগীতিমূলক সাহিত্য, মানে তারা দেবতাদের উদ্দেশ্যে প্রকৃতিতে যেন দেবমহিমার যেটা আবেশ সেটা অনুভব করে একটা স্তব রচনা করত, সেগুলো এখানে ছিল। আর ঋগ্বেদের মধ্যে আর্যদের প্রাচীনতম সাহিত্য রচনা সংবলিত রয়েছে। ঋগ্বেদের সর্বাপেক্ষা পুরনো রচনাকাল হলো খ্রিস্টপূর্বের কাছাকাছি, এটি অনুমান করা হচ্ছে। আর ঋগ্বেদের কবিতাগুলির মধ্যে যত পুরনো ধরুন আমরা বলছি, ঋগ্বেদের সাহিত্য সংকলন কাল ততটা কিন্তু ঠিক প্রাচীন নয়। সম্ভবত 1000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে সূক্তগুলি বেদরূপে সংকলিত হয়েছে। সংহিতা শব্দের অর্থ হলো সংগ্রহ বা সংকলন, অর্থাৎ যে বইয়ে বিষয়সমূহ সংগ্রহিত হয়েছে মানে একত্রিত হয়েছে তাকে সংহিতা বলে। হিন্দু শাস্ত্রের সংহিতার উদাহরণ হলো ধরুন মানে এখানে মোট 19টা রয়েছে। সেগুলি হলো ঋগ্বেদ সংহিতা, মনু সংহিতা, অত্রি সংহিতা, বিষ্ণু সংহিতা, হারিস সংহিতা, সর্বত্র সংহিতা, কাত্যায়ন সংহিতা, পরাশর সংহিতা, ব্যাস সংহিতা, বৃহস্পতি সংহিতা, দক্ষ সংহিতা, গৌতম সংহিতা, বশিষ্ঠ সংহিতা, শীততাপ সংহিতা ইত্যাদি 19টা। এবার আমরা আরেকটা ভাগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্রাহ্মণ। বেদের যে উপসংহারের ভাগ সেটা হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণের শেষ অংশের নাম হলো আরণ্যক, আর আরণ্যকের শেষের অংশটা হলো উপনিষদ। মানে বেদের ব্রাহ্মণ ভাগ হলো কর্মকাণ্ড। ব্রাহ্মণের 3টি বিষয় আছে, সেটা হচ্ছে যজ্ঞ প্রণালী, ব্যাখ্যা এবং ব্রহ্মতত্ত্ব বা উপনিষদ। প্রথমে আমি একটু আরণ্যক বিষয় নিয়ে বলে নিই, তারপর আমি উপনিষদে যাচ্ছি। আরণ্যক মানে হচ্ছে যে সেই যুগে যে উদাসীন মনীষীদের আধ্যাত্মিক চিন্তা, অনুভূতির অপূর্ব সরল অনুকরণ যেটা যোগ্য করা হয় আর কি, সহজ কবিত্বময় আবেশের প্রকাশ। আরণ্যক হচ্ছে জ্ঞানকাণ্ডের মধ্যেই পড়ে। ব্রাহ্মণের উপসংহারকে বলা হয় আরণ্যক। ব্রহ্মচর্য গ্রহণের পর অরণ্য আশ্রমে বাস করার সময় গুরুর কাছে যে উপদেশ শিক্ষা লাভ করত, আরণ্যকে তা লিপিবদ্ধ করা হতো। আর অরণ্য আশ্রমে এই জ্ঞানের সৃষ্টি হয় বলে একে আরণ্যক বলে। আরণ্যকের সংখ্যা হলো 4টি, সেগুলো হলো বৃহৎ, তৈত্তিরীয়, ঐতরীয় এবং কৌশিতকী। আমার পরবর্তী আলোচনা হলো উপনিষদ বিষয়ে। উপ এবং নিপূর্বক সদ্ধাতু উপনিষদ পদ নিষ্পন্ন। এর অর্থ হলো উপবেশন। শিষ্যকে গুরুর কাছে বসে এটি অধ্যয়ন করতে হতো। আরণ্যকের মতো উপনিষদও জ্ঞানকাণ্ডের মধ্যেই পড়ে। উপনিষদ বেদের শিরোভাগ, এই জন্য উপনিষদের আরেক নাম হলো বেদান্ত। আর বিভিন্ন ঋষি কর্তৃক বিভিন্ন সময়কালে কথিত হয়েছে যে উপনিষদের সংখ্যা যুক্তিকা ও মহাকাব্য রত্নাবলী উপনিষদে মনে করে মোটামুটি 108টি উপনিষদের নাম আছে। জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 30তম খণ্ডে পৃষ্ঠা নাম্বার 607 থেকে 619 যেটা বলা হয়েছে, সেটাতে বলা হয়েছে উপনিষদের সংখ্যা হলো 154টি। মুক্তিক উপনিষদে 108টি উপনিষদের কথা বলা হয়েছে। ঋগ্বেদের 10টি, সামবেদের 16টি, যজুর্বেদের 51টি, অথর্ববেদের 31টি। প্রধান 12খানি উপনিষদ হলো ঋগ্বেদীয়, ঐতরীয়, কৌশিতকী, সামবেদীয়, ছান্দোগ্য, কেন। 5 হলো কৃষ্ণ যজুর্বেদীয়, তৈতরীয়, কট, শ্বেতাসত্তর, শুক্ল যজুর্বেদীয়, বৃহদারণ্যক, ঐশ্য এবং প্রশ্ন, মুন্ডক এবং মান্ডক্য। অবশিষ্ট সবই হচ্ছে অথর্ববেদীয়। সব থেকে প্রাচীনতম উপনিষদ হচ্ছে ঈশ, ছান্দোগ্য এবং বৃহদারণ্যক। দ্বিতীয় যুগের উপনিষদ হলো ঐতরীয় এবং তৈতরীয়, আর তৃতীয় যুগের উপনিষদ হলো প্রশ্ন, কেন, কট, মুন্ডক বা মান্ডক্য।
চতুর্থ যুগের উপনিষদ হলো কৌশিতকী, মৈত্রী ও শ্বেতাসত্তর। প্রাচীন ঐতিহাসিক ইরফান হাবিব ও বিজয় ঠাকুরের মতে ঋগ্বেদের প্রাচীনতম স্তোত্র হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দে সংকলিত হয়েছে। এর দশম গ্রন্থ খ্রিস্টপূর্ব 1000 খ্রিস্টপূর্বাব্দের আগে হয়েছে। আর শুধুমাত্র সংকলনের পর্যায়ক্রমিক অনুসারে চিহ্নিতকরণে সাহায্য করার জন্য সেগুলি দেওয়া হয়েছে। এছাড়াও প্রাচীনতম স্তোত্রটির কোনো অংশ খ্রিস্টপূর্ব 1700 সালেও রচিত হতে পারে, আবার কোনো স্তোত্র আধুনিক যেমন খ্রিস্টপূর্ব 800 সালের মধ্যে রচিত হতে পারে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমি বেদাঙ্গ ও কল্পসূত্র নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হবে পরের একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আবার একটি এপিসোডে।